আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কল অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর দীর্ঘমেয়াদী ডায়রিয়া। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শিশু পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট শিশু পরিপাকতন্ত্র পুষ্টি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, একটা সময় ছিল যে আমরা শিশুদের ডায়রিয়া নিয়ে আলাপ করতাম এবং এখনও যে শিশুদের ডায়রিয়া কমে গিয়েছে তাই নয়, কিন্তু কালের বিবর্তনে দেখা যাচ্ছে এখন শিশুদের দীর্ঘমেয়াদী ডায়রিয়াও কিন্তু একটা বড় চিন্তার কারণ। একসময় যখন আমাদের দেশে এই ধরনের পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা ছিল না, দেখা যায় যে এগুলো খুব বেশি শনাক্ত হতো না, কিন্তু এখন আমাদের দেশে যথেষ্ট অভিজ্ঞ পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা রয়েছেন। তাদের সহায়তায় আমরা জানতে পারছি নতুন নতুনভাবে আসলে শনাক্ত হচ্ছে যে আরও অনেক কারণে শিশুদের ডায়রিয়া হতে পারে। কারণ মা বাবারা প্রায় আমাদের কাছে আসেন যে ডায়রিয়া তো ভালো হচ্ছে না অনেক দিন ধরে, কি কারণে এই ডায়রিয়াগুলো হয়, কি চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসাগুলো বাংলাদেশে রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার কামাল হোসেন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে জানতে চাইছি, অনেক দর্শকও জানতে চাইবে যে শিশুর দীর্ঘমেয়াদী ডায়রিয়া বলতে আসলে কি বোঝায়, মানে কতদিন ধরে হলে আসলে এটা দীর্ঘমেয়াদী ডায়রিয়া বলবো? শিশুদের দীর্ঘমেয়াদী ডায়রিয়া বলতে বোঝায় যেটা 1 মাসের বেশি পারসিস্ট করবে, যে এটা আস্তে আস্তে শুরু হবে এবং 1 মাসের বেশি থাকবে এবং মাঝে মাঝে দেখা যায় 2-3 দিন সে ভালোও থাকতে পারে, আবার হতে পারে। এবং এটা এরকম না যে প্রথম দিনই তার 20 বার 30 বার হয়ে গেল, আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এটা ইউজুয়ালি এটা ইনফেকশন অরিজিন না, মানে সাধারণত ইনফেকশন দ্বারা হইলে এটা দীর্ঘমেয়াদী ডায়রিয়া হয় না। দীর্ঘমেয়াদী ডায়রিয়া সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো নরমাল ডায়রিয়া সেগুলো নিলে তাই ইনফেকশন সাধারণত ইনফ্লামেটরি বা আদার কজ। আমাদের যদি একটু বলতেন দর্শকদের বা মা বাবাদের উদ্দেশ্যে, তাহলে কি কারণে এই ডায়রিয়া হয়? আসলে এটা তো বয়স ভিত্তিক হয়। দেখা গেল যে একটা বাচ্চা জন্মের পরও তারা এরকম ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। দেখা গেলো প্রস্রাবের মতন এরকম পানি যাচ্ছে পায়খানা দিয়ে, তখন বুঝতে হবে তার জন্মগত কোনো ত্রুটি আছে খাদ্যনালীতে, যার কারণে সে বুকের দুধ বা যাই খাচ্ছে সেটা শরীরের ভিতরে ঢুকতেছে না, যেটা একদম বের হয়ে যাচ্ছে। এটা হলো চ্যানেল ডিফেক্ট, এটা খাদ্যনালীর এটা জন্মগত ত্রুটি। এটা অ্যাডভার্টি পাওয়া যেতে পারে। আর এটা যেমন 1 বছর থেকে 2 বছর পর্যন্ত এটা আবার অন্য কারণে হয়। এটা মেইনলি অ্যালার্জির কারণে হয়। যদি কারো কাউজ মিল্ক খাওয়ায় বা অন্য কোনো বোতল ফিড খাওয়ায় বা অন্য কোনো খাবার খাওয়ায়, সেখান থেকে অ্যালার্জি থেকে এই ডায়রিয়াটা হতে পারে। আবার দীর্ঘমেয়াদী অনেক সময় ইনফেকশনও হতে পারে, যদিও রেয়ারলি হয়, এটা হতে পারে। আবার ধরেন একটু বড় হলে, ধরেন 1 থেকে 5 বছর বয়সে, তখন একটা ফাংশনাল ডায়রিয়া হয়, যে সেটা হলো কি টোডলার ডায়রিয়া বলে। সেটা আসলে কোনো কারণ নাই, কিন্তু সেটা ডায়রিয়া হয়, তার ডেলি 4-5 বার করে হচ্ছে, কিন্তু তার ওজনটা কমবে না বা পায়খানার সাথে রক্তও যাবে না বা খাবারে কোনো সমস্যা থাকবে না, কিন্তু তার ডায়রিয়া হবে। এটা হলো এক ধরনের ডায়রিয়া, টোডলার ডায়রিয়া। আবার তার চেয়ে যদি একটু বড় হয়, 5 বছরের বেশি, তাহলে আমরা যে আইবিএস যেটা বলি, যে বড়দের যেটা হয় ছোটোদেরও হতে পারে, সেটা সাধারণত 5 বছরের বেশি হইলে এই আইবিএসটা হয়। আইবিএসটাও এক ধরনের ফাংশনাল ডায়রিয়া। সেটা কোনো খাদ্যনালীতে কোনো ক্ষত বা কোনো কারণে হয় না, কিন্তু তার ডায়রিয়া হয় গাট, যে খাদ্যনালীগুলোর মুভমেন্ট বেড়ে যাওয়ার কারণে, এটা একটা হয়। আবার এই সময়ে আর একটু বড় হলে, যখন 10 বছর বা তার চেয়ে বেশি যদি হয়, তখন কিন্তু ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেটাকে বলে, যেটা ক্রনিক ডিজিজ, এইটা হতে পারে। আবার খাদ্যনালী টিবির কারণেও হতে পারে। আবার এটা তো খাদ্যনালীর রোগ, খাদ্যনালী ছাড়াও কিছু কারণে হতে পারে। যেমন ধরেন যে যেগুলো অপুষ্টিতে ভোগে, ধরেন অপুষ্টিতে যেসব বাচ্চারা ভোগে আমরা দেখি অনেক টেলিভিশনে বা অন্যান্য জায়গায়, সে অপুষ্টি হলে খাদ্যনালীটা অ্যাবজর্পশন পাওয়ারটা কমে যায়, তাদেরও কিন্তু ডায়রিয়াটা হয়। আবার ধরেন আমাদের যে প্যানক্রিয়াস বা আমাদের বলে হলো গিয়া, ওটার বাংলা হলো গিয়া অগ্নাশয়। এই অগ্নাশয়ে প্রদাহ যেটাকে বলে, দীর্ঘমেয়াদী প্রদাহ। এই দীর্ঘমেয়াদী প্রদাহ হলে যে খাবারের ডাইজেশনে যে এনজাইমগুলো হেল্প করে সেটা কমে যায়, যার কারণে খাদ্যগুলা অ্যাবজর্পশন হয় না বা ডাইজেশনও হয় না, সেটার কারণে কিন্তু ডায়রিয়া হতে পারে। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। একটু যদি জন্মের পর থেকে যে ডায়রিয়া হয় আপনি তো বলছেন, এটা আসলে কি কারণে হয়, এটার প্রতিকারের কোনো উপায় রয়েছে কিনা? এটা হলো কনজেনিটাল অ্যানোমালিয়া। আসলে এটা জন্মগতভাবে হয়, এটা চ্যানেল ডিফেক্ট। এটা আসলে প্রতিকারের উপায় নাই, কিন্তু যদি পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় এই বাচ্চার পেটে, মানে মায়ের পেটে অনেক পানি থাকবে, যেটাকে আমরা পলিহাইড্রামনিয়াস বলি, যে অনেক বেশি পানি আল্ট্রাসোনোগ্রামে ধরা যাবে। সেটা ধরা গেলে ওই পানিটা পরীক্ষা করে অনেক সময় ধারণা করা যায় বা রোগ নির্ণয় করা যায়। কিন্তু এটা হলো কি, যেহেতু ইন্টেস্টাইনের ডিফেক্ট, চ্যানেল ডিফেক্ট, এইটা আসলে কোনো ওষুধ দিয়ে কমানো যাবে না। এটা অনেক সময় এখন মডার্ন
টেকনোলজি বিভিন্ন দেশে আসছে, সেটা হলো গাট ট্রান্সপ্লান্ট যদি করে, যে পুরো গাটটা তার চেঞ্জ করে, যেমন লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট এবং খাদ্যনালীও কিন্তু ট্রান্সপ্লান্ট হয় বিদেশে। সেটা যদি ট্রান্সপ্লান্ট করা যায় তখন আবার সেটা ইমপ্রুভ করা যায়, আদারওয়াইজ কিন্তু ওষুধ দিয়ে ওই চ্যানেল ডিফেক্ট ইমপ্রুভ করা সম্ভব না। এটি জানতে চাইছি, অনেকেই বলেন যে জন্মের পর থেকে বাচ্চারা অল্প অল্প করে পায়খানা করতেই থাকে, এটা কি আসলে ডায়রিয়া? আসলে এটা ডায়রিয়া না, এটা হলো কি বাউল মুভমেন্টের কারণে, যখনই সে খাবার খাওয়ায় বাউল মুভমেন্টের কারণে তার একটু একটু করে বাউল পাস স্টুল পাস করে। এটা অবশ্য অন্য কারণে হয়, যেমন ধরেন বাচ্চার মারা খাওয়ায়, যে খাওয়ানোর টেকনিক অনেক সময় ভুল থাকে। দেখা গেল কি সে যে সময় খাওয়ানোর সময় সে বাতাসও খেয়ে ফেলে কিন্তু বাচ্চারা, তো গাতে কিন্তু দেখা যায় খাদ্যনালীতে অনেক বাতাস থাকে এবং সে খাবার খায়, বাতাস যায়, একটু একটু করে ফ্ল্যাটা পাস করে, একটু করে আবার স্টুল পাস করে। এটা কিন্তু নর্মাল একটা জিনিস, অনেকে হয়তো ডায়রিয়া বলতে পারে, এটা কিন্তু ডায়রিয়া না। যখন জন্মের পর বাচ্চা হয় এদের কিন্তু 20 বার পর্যন্ত দৈনিক পায়খানা কিন্তু নর্মাল। এটা কিন্তু অন্য সময় যেমন আমরা বলি 3 বারের বেশি হলে সেটা ডায়রিয়া, ছোটো বাচ্চার ক্ষেত্রে কিন্তু 20 বার পর্যন্ত নর্মাল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, অনেকেই বলছেন যে মায়ের খাওয়া দাওয়ার নিয়ে বাচ্চাদের ডায়রিয়া হতে পারে কিনা, অনেকে মাকে বলে যে এটা খাবেন না, এটা খাবেন, এটা খেলে তার সমস্যা হয়, এই ধরনের কোনো কি সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে কিনা? যেমন ধরেন কোনো বাচ্চা যদি 1 থেকে 3 বছর বয়সে যে ডায়রিয়ার সাথে যদি পায়খানার সাথে রক্ত যায় এবং আমরা তখন হিস্ট্রি নিই যে অ্যালার্জি হতে পারে, তখন আমরা হিস্ট্রি নিই যে এটাকে কাউজ মিল্ক, গরুর দুধ খাওয়াইছে কিনা, বা ডিমের সাদা অংশ, এটা কিন্তু অ্যালার্জি হতে পারে, সয়াবিন তেল, এই 3টা জিনিসে বাচ্চাদের অ্যালার্জি খুব বেশি হয়। এছাড়া বিভিন্ন ধরনের খাবার যেমন মাছ মাংস তো হতে পারে, কিন্তু এই 3টাই বেশি হয়। যখন আমরা দেখি যে এগুলার কোনো হিস্ট্রি নাই, সেগুলো খাওয়াচ্ছে না, তখন আমরা জিজ্ঞাসা করি মা খায় কিনা। যেহেতু সে ব্রেস্ট ফিড করে, অ্যালার্জি কিন্তু মায়ের থেকেও ট্রান্সমিট হতে পারে, তখন আমরা মায়ের হিস্ট্রি নেই। তখন যদি দেখা যায় মা খাচ্ছে, তখন কিন্তু আমরা ধারণা করতে পারি সেখান থেকে হইতে পারে যে খাবারগুলো বাচ্চার খেলেও হবে, যেহেতু ব্রেস্ট মিল্ক সে খাচ্ছে সেটা মায়ের থেকেও আসতে পারে, যদি ওরকম হিস্ট্রি থাকে। যদি হিস্ট্রি না থাকে তাহলে হয়তো অত ভয় না। খুব সুন্দরভাবে বলছেন যে কি কি খাবার খেলে অ্যালার্জি জনিত, আপনি বলছেন যে 1 থেকে 3 বছর বয়সের বাচ্চার মায়ের বা বাচ্চার কি কি খাবার থেকে আসলে সাধারণত এটা হয়ে থাকে? এই যে এগুলো তো আমি বললাম যে এই আর্লি এজে যেগুলো হয়, যে কাউজ মিল্ক, সয়াবিন, তারপরে হলো গিয়ে এগ অ্যালবুমিন, যেটা সাদা অংশ ডিমের, কুসুমে কিন্তু অতটা সাধারণত অ্যালার্জি থাকে না। আবার অনেকে দেখা গেলো ওই যে থাকে আমরা মিষ্টি কুমড়া, সেগুলো কিন্তু অ্যালার্জি হয়। আবার যে মায়ের যেগুলো অ্যালার্জি হয় সেগুলো অনেক সময় যেহেতু ব্রেস্ট মিল্ক সে খাচ্ছে সেটার মাধ্যমে চলে যেতে পারে। এই কারণে অ্যালার্জির কোনো, আবার যদি কোনো খাবারে সে দেখালে শরীর লাল হয়ে যাচ্ছে, সেরকম হিস্ট্রি থাকলেও সেখান থেকে ডায়রিয়া হতে পারে। অর্থাৎ যে কমন খাবার ছাড়াও কিছু কিছু খাবার তো হতে পারে, আনকমন হতে পারে, যেমন ধরেন কেমিক্যাল, অনেকে কেমিক্যাল, কিন্তু আমাদের অনেকে তো আসলে সয়াবিন তেল দিয়ে রান্না করে, সেই ক্ষেত্রে থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? যদি হিস্ট্রি থাকে যে সে খাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আমরা অন্য কোনো কারণ পাচ্ছি না, তখন তো আমার অ্যালার্জি মাথায় রাখতে হবে। তখন সেইটা আমার বন্ধ করে অন্য, যেমন ধরেন সরিষার তেল বা অন্য কোনো তেল খেয়ে দেখতে পারে। একটু আমি বলি যে আমাদের শিশুদের মধ্যে দেখা যাচ্ছে 5 মাস 6 মাস এই ধরনের, তো এমনি নর্মালি দীর্ঘমেয়াদী ডায়রিয়া ছাড়াও এরকম ডায়রিয়া তো হয়। এই ধরনের ডায়রিয়া তো অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। আসলে এই সময়ে ডায়রিয়াটা আসলে প্রথমত কী কী কারণে হয়? খুব আর্লি এজে, আর্লি এজে মনে করেন যখন সে অন্য খাবার খায়, যে বুকের দুধ পাশাপাশি অন্য খাবার যখন শুরু করে, তখন কিন্তু তার বাইরের খাবার থেকে একটা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো বলে ভাইরাস জনিত ডায়রিয়া। যেমন শীতকালে এক ধরনের ভাইরাস হয়, রোটা ভাইরাস, বা এক সময় একটা ভাইরাস জনিত ডায়রিয়াতে কি আসলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন রয়েছে কিনা? এটা আসলে কোনো প্রয়োজন নেই, বরং যদি অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি তাহলে হয় কি, সেটা একদম যেটা 5 থেকে 7 দিনে ভালো হয়ে যাওয়ার কথা, সেটা দেখা গেল যে 15-20 দিন, এমনকি 1 মাসও ভালো হচ্ছে। এই ধরনের ডায়রিয়া কিন্তু আমরা ইদানিং প্রায় পাচ্ছি, যে 10 দিন 12 দিনে ভালো হচ্ছে না। তাহলে আপনার আসলে এই বিষয়ে আমাদের দর্শক বা মা বাবাদের কাছে আসলে বক্তব্য কি? আসলে আমাদের খাদ্যনালীতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেমন ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে। এখন একটা ভাইরাস দিয়ে আপনার একটা ডায়রিয়া হলো, এখন সেই ডায়রিয়া হলো কি অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিতে হবে। এখন যদি ব্যাকটেরিয়া দিই তাতে কি হবে, অ্যান্টিব্যাকটেরিয়াল যে নর্মাল যে ব্যাকটেরিয়া ডাইজেশনে হেল্প করে সেগুলো এসে মেরে ফেলবে, যাতে হবে কি আরও কম্প্রোমাইজ হয়ে যাবে। দর্শক রয়েছে, আমরা ফোন কলটা নিয়ে নিতে চাইছি, এই আলোচনাটা আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। আমি কুষ্টিয়ার হালসা থেকে বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার বাচ্চার বয়স 8 মাস 6 দিন। জি, আমাদের বাচ্চা মাঝে মধ্যে হঠাৎ করে পাতলা পায়খানা করে, আবার একলাই ভালো ওষুধ পানি কিছু খাওয়ানো হয়নি। এর আগে গ্রামের ডাক্তারদের ওষুধ নিয়ে গেছিলাম। জি, এটা কখন থেকে শুরু হয়ে যায় একটু বলবেন? এটা মাঝখানে ধরে হয়। যে আপনার টেলিভিশনের ভলিউমটাকে একটু কমিয়ে দিয়ে তারপর কথা বললে আমরা শুনতে আমাদের সুবিধা হয়। জি, বলছেন 8 মাস
প্রায় সময় তার ডায়রিয়া হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? মোটামুটি করে মাসখানেক ধরে ওই যেমন হঠাৎ করে এরকম হইলো। জি জি, কি খাচ্ছে, খাওয়া দাওয়া কি করছে, এটা কি বলবেন একটু? খাওয়া দাওয়া মাছ বুকে দিবি খাই, আর মাঝে মধ্যে একটু ভাত সবজি টবজি ভাত টাত খাওয়ানো হয়, খাই। আচ্ছা, আপনাদের পরিবারের কারো কি অ্যালার্জির এমন সমস্যা আছে? বলতে গেলে তো সেরকম করে আমরা তো সবই খাই। যে আমাদের সাথে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, ডাক্তার কামাল হোসেন, উনি আপনার সাথে কথা বলবেন, আপনার কিছু প্রশ্ন আছে কিনা। জি আচ্ছা, আপনার বাচ্চারা কি বোতলে কোনো দুধ খাওয়ান, বোতল ফিডিং করে কিনা? না না, মার বুকে যদি খাই, দুধ খায়। এমনি বাহিরের জুস বা এরকম জাতীয় ক্যানের কোনো খাবার, বাহিরের কোনো খাবার খায় কিনা? জি না, বাইরের কোনো খাবারও দেওয়া হয় না, শুধু মার বুকে দুধ আর ভাত, সবজি দিয়ে অনেক সময় সবজি মতো একটু ডিম দিয়ে ভাত খাওয়ানো হয়, আর বুকে দুধ খাই। গরুর দুধ খাওয়ানো হয়। পায়খানা কি পাতলা হচ্ছে নাকি নর্মাল পায়খানায় বারবার হচ্ছে? মানে আপনার ওই মাস তিনেকের ভিতরে ধরেন আপনার কয়েকদিন মাঝে মধ্যে একদিন তো পাতলা একদম পাতলা পায়খানা করে, আবার একদিন ভালো হয়ে যায়, আবার একদিন ভালো থাকে, তারপরে আবার দেখেছে ওই একদিন মাঝখানে থেকে আমার পাতলা পায়খানা করে। আমার মনে আমরা বুঝতে পেরেছি, এটা আমার মনে হয় খুব বেশি উদ্বেগের ওনার কারণে, যদি তবুও আপনি বলতেন। আসলে বাচ্চাদের আমাদের দেখতে হবে যে আসলে পায়খানাটার সাথে কোনো ব্লাড যায় কিনা। যদি কোনো ব্লাড না যায়, 2-3 বার 4 বার এরকম বাচ্চাদের হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি যে বাচ্চাদের পায়খানা যদি ক্লিয়ার না হয়, সেটাও কিন্তু একটু একটু করে বাচ্চার বারবার পায়খানা হতে পারে, যেটাকে বলে ফিকাল ইনকন্টিনেন্স। সেটা কিন্তু কনস্টিপেশনের একটা ফিচার, কিন্তু প্রেজেন্ট করে ডায়রিয়ার মতন। যে বাচ্চাদের দেখা গেলো অনেক সময় যে এরকম একটু একটু করে বারবার করছে, মাঝে মাঝে ডায়রিয়া হয়ে যাচ্ছে। সেটা হয় কি অনেক দিন এই কনস্টিপেশন থাকলে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে তার ডায়রিয়া হয়ে যায়, আবার তার এরকম একটু একটু করে হচ্ছে। এটা আসলে যদি ব্লাড না যায় অত উদ্বেগের কোনো কারণ নাই। হ্যাঁ, তার দেখতে হবে যে কোনো অ্যালার্জিযুক্ত খাবার খায় কিনা, বা বাহিরের কোনো খাবার খায় কিনা, পানি সবজি এগুলো বেশি খায় কিনা। হ্যাঁ, এটা আসলে তাহলে এটা আমার বলে উদ্বেগ উৎকণ্ঠার কারণে খুব বেশি যদি ওনার প্রয়োজন হয় একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিলে ভালো হয়ে যাবে। একটু বিষয় আমরা জানতে চাইছি, অনেক ক্ষেত্রেই আপনি বলছেন যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হতে, সেজন্য আরও দীর্ঘমেয়াদী ডায়রিয়া হচ্ছে। আমরা দেখেছি ডায়রিয়ার সাথে বা মলদার যে অনেক সময় রক্ত যায়, এটা যাওয়ার আসলে কারণ কি কি? মলদারে যদি খাদ্যনালীতে কোনো ধরনের ক্ষত হলে হয় কি সেখান থেকে ডায়রিয়া হতে পারে এবং ব্লাডও জমতে পারে, যাতে ডায়রিয়া উইথ ব্লাড, মানে এটা প্রেজেন্ট করতে পারে। সেটা সাধারণত আমাদের বৃহদন্ত্র আছে, বৃহদন্ত্র যদি কোনো ধরনের ক্ষত হয়, সেটা ফ্রেশ ব্লাড, একদম বোঝা যাচ্ছে তাজা রক্ত যাচ্ছে, সাথে ডায়রিয়া হচ্ছে। যদি তার একটু উপরে ক্ষুদ্রান্ততে কোনো ধরনের আলসার হয়, সেক্ষেত্রে হয়তো একটু কালো পায়খানা হতে পারে এবং ডায়রিয়া নিয়ে আসতে পারে। কিন্তু এটা সবগুলোই কিন্তু পায়খানার সাথে রক্ত যাওয়ার একটা ফিচার। এটা আমাদের খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং এই জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এই রোগটা খুব আর্লি চিকিৎসা করতে হবে, নাহলে ক্ষতির কারণ হতে পারে। এটা নিয়ে ঘরে বসে থাকা যাবে না। এবং এটার যে কারণ, এটা বিভিন্ন ধরনের কারণে হতে পারে। যেমন ধরেন গতকালকে আমাদের 19 মে আমাদের ওয়ার্ল্ড আইবিডি ডে গেল। সে আইবিডি হলে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, মানে ইনফ্লামেশন, ক্ষত হয়ে গেছে খাদ্যনালীতে। তাই খাদ্যনালীতে ক্ষত একদম মুখ থেকে একদম পায়খানার রাস্তা পর্যন্ত হতে পারে, এটা হলো আইবিডি। আবার টিবিও হতে পারে, আমাদের যেমন লাংসে টিবি হয়, খাদ্যনালীতেও কিন্তু টিবি হতে পারে। টিবিতেও কিন্তু এরকম আলসার হয়। আবার নর্মালি অনেক সময় কনস্টিপেশন থেকেও সিঙ্গেল আলসার হয়, সেখান থেকে কিন্তু রক্ত যেতে পারে। আবার অনেক সময় পলিপ হয়, যেমন আর্লি এজে 3-4 বছর, 1 থেকে 3-4 বছর বয়সে এরকম পলিপ হয়, যে খাদ্যনালীর ভিতরে এরকম ছোটো টিউমারের মতন থাকে, সেখান থেকে তো কিন্তু ব্লিডিং হতে পারে। আবার 1 বছরের ক্ষেত্রে 1-2 বছরের ভিতরে আবার অ্যালার্জিক হয়, অ্যালার্জিক কোলাইটিস আমরা যেটাকে বলি, সেটা কিন্তু আর্লি এজে 1-2 বছর বয়সে হবে। আর যেটা এরকম আইবিডি বললাম বা টিবি বললাম, সেটা সাধারণত 10 বছরের পরে হয়। জি, এটা মোটামুটি আসলে অনেক কিছুই জানলাম। এই বিষয় আসলে কেন হয়, এগুলির চিকিৎসা আমাদের দেশে রয়েছে কিনা, এই বিষয়গুলি আমরা আলাপ করবো। বিরতির সময় একজন প্রশ্ন করেছিলেন হবিগঞ্জ থেকে মান্নান সাহেব, তার বাচ্চার বয়স 6 মাস। উনি বলতে চাইছেন যে 1 মাস বয়সের পর থেকে বাচ্চার 15 থেকে 17 বার পায়খানা হয়, এবং আমরা জানতে পেয়েছি যেটা যে বারবার এটা হয়, অল্প অল্প করে বারবার হয়। এবং উনি বলতে চেয়েছেন যে আমরা ওজনটা জিজ্ঞেস করেছিলাম, ওজন 6 মাসে 6.5 কেজি মোটামুটি ওজন, তাহলে আসলে ভালোই আছে। খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলেন। উনি বলতে চেয়েছেন যে বাচ্চাকে উনি মায়ের যে দুধ সেটাই খাওয়াচ্ছেন, ওনার জন্য যদি পরামর্শ দিতেন। অ্যাকচুয়ালি যখন বাচ্চার মায়ের দুধ খায় তখন 20 বার পর্যন্ত কিন্তু আমরা নর্মাল বলি, যে স্টুল যদি 20 বার করেও দৈনিক, সেটা কিন্তু নর্মাল। তারপর যদি হঠাৎ করে বেড়ে যায় বা বোটল ফিট খাওয়ায় বা অন্য কোনো খাবার খাওয়ায়, সেখানে উৎকণ্ঠার বিষয় থাকতে পারে। কিন্তু বুকের দুধে 20 বার কিন্তু নর্মাল।
তো আমরা এটা বলতে পারি ওনাকে, উনি যখন 6 মাস হয়ে গিয়েছে এখন থেকে যখন অল্প অল্প করে যখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি শক্ত খাবারটা যখন দেওয়া শুরু করে তখন এটা কিন্তু ভালো হতে শুরু করে। তো ওনাদের প্রতি আমাদের এটাই উদ্দেশ্য যে অল্প অল্প যেটা আমাদের যে খিচুড়ি বা ঘরের খাবার, বাইরের কোনো দুধ বা এমন কিছু যদি নিয়ে না দেন, মানে যে ঘরের খাবার যেটা সেইগুলি দিয়ে শুরু করেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় একটু উন্নতি হয় এবং উদ্বেগের কোনো কারণে যেহেতু তার ওজনও তো আসলে ভালো আছে। আমরা যে ডায়রিয়া বলছি এটা আসলে সেরকম ডায়রিয়া নয়, এটা অবশ্য আপনি আগেও বলেছেন আমাদের আলোচনার শুরুতে। একটু যদি আসলে জানতে চাইছি এই যে পায়খানা রাস্তার রক্ত যাওয়া যেটা আমরা আলাপ করছিলাম বিরতির আগে, এটার যে ডায়াগনোসিস করা বা শনাক্ত করার যে পদ্ধতি বা সুবিধাগুলিকে আমাদের দেশে অপ্রতুল কিনা বা আমাদের দেশে এটা অ্যাভেলেবেল কিনা? আসলে দীর্ঘমেয়াদী যদি পায়খানার সাথে রক্ত যায় তাহলে আমাদের কিছু স্টুল টেস্ট করি, ব্লাড টেস্ট করি, তখন আমরা ধারণা নেই যে এটা ইনফ্লামেশন আছে কিনা। তখন আমরা এটার পরে এক্সরে এবং কোলোনোস্কোপি করি, যেটা ইন্টারভেনশন। এবং বাচ্চাদের কোলোনোস্কোপি আমাদের সরকারি হাসপাতালেও আছে, যেমন ঢাকা মেডিকেল। খুব ছোট বাচ্চাদের আসলে কোলোনোস্কোপি সম্ভব, আমাদের 1 বছরের নিচেও আমরা করতে পারি। আমাদের সেই চিকন স্কোপও আমাদের বিভিন্ন জায়গায় আছে। এবং ওখান থেকে বায়োপসি নিয়ে আমরা পরীক্ষা করি। পরীক্ষা করার পর হয় টিবি, না হলে আইবিডি, যে কোনো একটা ডায়াগনোসিস হওয়ার পর আমার ট্রিটমেন্ট দিতে হয়। টিবি হলে আমাদের দেশে ফ্রি চিকিৎসা, যেরকম 6 মাসের চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। আর আইবিডি হলে এটা সিভিয়ারিটির উপর নির্ভর করে, যে এটা কি 2 বছর না 4 বছর না আরও বেশি লাগবে, সেটা তার অবস্থা বুঝে নির্ভর করে, যেমন কোন ড্রাগ লাগবে। অনেক সময় আইবিডিতে কিন্তু অনেক নর্মাল ড্রাগে রেসপন্স করে না বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের বায়োলজিক্স একটু দামি ড্রাগ লাগে। কিন্তু বিদেশে যে চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসা একই, কোনো ধরনের পার্থক্য নাই। যে আর যে পলিপ হলে যে ইয়া হয়, সেই পলিপের চিকিৎসা কি হয়? হ্যাঁ, পলিপটা তো আরো সহজ, যে এটা এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে আমরা যখন যদি পলিপ পাই সে সময় আমরা বাচ্চার গার্জিয়ানকে আমরা দেখাই যে এই যে আপনার পলিপ পাওয়া গেছে, তখন তারা যদি বলে আমরা সে সময় কেটে দিই। এবং কেটে দিলে সাধারণত আর হয় না, যদি ফ্যামিলি হিস্ট্রি না থাকে। যদি এমন হয় যে বাবা মায়ের এরকম হিস্ট্রি আছে বা তার আত্মীয় স্বজনের হিস্ট্রি আছে যে পায়খানার সাথে ব্লাড যায়, তাদেরও পলিপ ছিল, তাহলে বাচ্চার এই পলিপেক্টমি করার পরও পলিপ হইতে পারে, সেক্ষেত্রে আবার ফলো আপ কোলোনোস্কোপি করা লাগতে পারে। এটা এখনকার মা বাবাদের যেটা কনসার্ন, আমি মা বাবাদের পক্ষ হয়ে যেটা বলতে চাচ্ছি যে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করার সময় কি অজ্ঞান করতে হয় কিনা? অ্যাকচুয়ালি অজ্ঞান না, এটাকে বলে সেডেশন, এটা ঘুম পাড়ানো। আমরা যেটাকে বলি, যেমন ধরেন একটা অপারেশন সিজার বা অ্যাপেন্ডিক্সেক্টমি করার সময় যে অজ্ঞান করা হয়, সেটা এটা এক না। এটা হলো ঘুম পাড়ানোর কিছু ওষুধ দেওয়া হয়। এবং সেটা এসব করার সময় কি একজন যে আবেদনবিদ বা অ্যানেস্থেসিস্ট থাকে? হ্যাঁ, যেখানে অ্যাভেলেবল আছে সেখানে থাকে। তাহলে মোটামুটি আমরা বলতে পারি এটা সেফ। হ্যাঁ, সেফ মোটামুটি। এটা মানে কতদিন লাগে, যে সাথে সাথেই কি কয়েক ঘন্টার মধ্যে আসতে পারে না? আপনারা এটা করার পরে আধা ঘন্টার ভিতরে তার ঘুম ভেঙে যায়, এরপরে সে খাওয়া দাওয়া করে নর্মাল সে, এবং এটা ভর্তিও থাকা লাগে না, আউটডোর বেসিসে করা সম্ভব এগুলো। আচ্ছা, কয়েক ঘন্টার মধ্যে বা হ্যাঁ, আবার 2-3 ঘন্টা পরে সে বাসায় চলে যেতে পারে। পলিপেক্টমি বলি, কোলোনোস্কোপি বলি, এন্ডোস্কোপি বলি, সে আবার করে চলে যেতে পারে। সরকারি পর্যায়ে কি কোনো এটার কোনো খরচ আছে কিনা? সরকারি একটা নির্ধারিত ফি আছে, সরকারি সব জায়গায় এটা নির্ধারিত ফি আছে, সেটা দিয়ে করা যায়। কিন্তু সব সরকারি হাসপাতালে হয় কি যে আবেদনবিদ, যেটাকে বলে অজ্ঞানের ডাক্তার, সেটা কিন্তু সব এত অ্যাভেলেবেল না যে আমি কোলোনোস্কোপি করার সময় সে একজন এসে দাঁড়িয়ে থাকবে পাশে, সেটা কিন্তু কঠিন হয়ে যায় আমাদের জন্য। কারণ আমাদের সেটা যদি অ্যাভেলেবেল থাকে, আমাদের এটাই দাবি থাকবে যে এরকম জন একজন থাকে না, যেটা অপারেশন থিয়েটারে যেমন আছেন এই ধরনের প্রসিডিউরগুলোর মধ্যে থাকলে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলেছি। ডাক্তার কামাল হোসেন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যমুনা টিভির দর্শকদের এবং যমুনা টিভিকে। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন, আমাদের এই দীর্ঘমেয়াদী চিকিৎসকের এখন বাংলাদেশে হয়, বাংলাদেশের চিকিৎসকরা করছেন। আপনারা নিঃসন্দেহে তাদের কাছে চলে যেতে পারেন, তাহলে আমাদের শিশুরা ভালো থাকবে। আমাদের শিশুরা ভালো থাকুক, আমরা ভালো থাকি, এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।